আসসালামু আলাইকুম প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনাদের পরীক্ষা প্রস্তুতি অনেক ভালো যাচ্ছে। তো আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যা হচ্ছে দণ্ডবিধির 76 থেকে 106 ধারা। এটি হচ্ছে অধ্যায় 4, বিষয় সাধারণ ব্যতিক্রম, ধারা 76 থেকে 106। তো এমসিকিউর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাধারণ ব্যতিক্রম কত অধ্যায়। তো আপনারা এরকম প্রশ্ন আসলে লিখে দেবেন অধ্যায় 4। তো এইটা পড়ার আগে প্রথমে জানা উচিত সাধারণ ব্যতিক্রম কি। আমি যদি আমার মতো করে আপনাকে বোঝানোর জন্য বলি, সাধারণ ব্যতিক্রম হচ্ছে আমরা সাধারণত কোনো অপরাধ করলে তার জন্য শাস্তি পেয়ে থাকি, কিন্তু আপনি যদি বা কেউ যদি সাধারণ ব্যতিক্রমের আওতায় কোনো অপরাধ করে এবং সাক্ষ্য আইনের 105 ধারা মোতাবেক প্রমাণ করতে পারে যে তিনি এই 76 থেকে 106 ধারার মধ্যে যে ক্রাইটেরিয়া আছে এর মধ্যে থেকেই অপরাধ সংগঠিত করেছেন, তাহলে তিনি সে অপরাধ থেকে রেহাই বা পরিত্রাণ পেয়ে যাবেন। তো এখন শুরু করি, মূল ভিডিওতে চলে আসি। এখন হচ্ছে সাধারণ ব্যতিক্রম 76 থেকে 106 ধারা সহজে পড়ার জন্য বা মনে রাখার জন্য আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 76 থেকে 95, আর আত্মরক্ষা বা প্রাইভেট ডিফেন্স হচ্ছে 96 থেকে 106। তো সুতরাং আত্মরক্ষার বাইরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে ধরে নেবেন 76 থেকে 95, আর আত্মরক্ষা সংক্রান্ত হলে 96 থেকে 106। এরপর হচ্ছে ধারাভিত্তিক আলোচনা করব, তা হচ্ছে আইনের বাধ্যবাধকতা বনাম সমর্থন। ধারা 76, আমি আইনত কাজটি করতে বাধ্য, যেমন ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে সৈনিকের গুলি চালানো। আর অন্যটা হচ্ছে ধারা 79, আমি আইনত কাজটি করতে সমর্থিত, যেমন আমি ভাবলাম লোকটি খুনি তাই তাকে ধরে পুলিশে দিলাম। তো এখানে বিষয় হচ্ছে 76 এবং 79 একটা দুটার সাথে দুটা ধারার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, এজন্য এই দুটো ধারা একত্রে পড়াচ্ছি। তো 76 ধারা হচ্ছে বাধ্যবাধকতা, মানে আইনত কাজটি করতে বাধ্যবাধকতা থাকলে সেক্ষেত্রে হবে 76 ধারা, আর যদি কাজটি করতে সমর্থিত হয় সেক্ষেত্রে হবে 79 ধারা। এই 76 ধারাটা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ, আর সমর্থিত এটা হচ্ছে নিজের বিবেক বিবেচনা করে যে কাজ করা হয়। যেমন আপনি যদি কাউকে দেখলেন কোনো ব্যক্তিকে খুন করছে, তাকে আপনি ফোর্স করে বা অন্য কোনো উপায়ে পুলিশের কাছে হস্তান্তর করলেন, এই ক্ষেত্রে যদি পরবর্তীতে প্রমাণিত হয় যে সেই ব্যক্তি আত্মহত্যা করতে গিয়েছে, মানে আত্মরক্ষার ক্ষেত্রে এমন ঘটনা ঘটিয়েছে, সেক্ষেত্রে আপনি ও কোনো অপরাধী হবেন না। এরপরে চলে আসবো বিচারক বনাম আদালতের আদেশ। এই ধারা 77 এবং 78, এটা হচ্ছে বিচারক এবং আদালতের বিষয়, এই জন্য এই দুটো একত্রে নিয়ে এসেছি। তো ধারা 77 হচ্ছে বিচারক যখন বিচার করেন তখন যদি তিনি কোনো অপরাধ করে থাকেন, এই বিচার কার্য করতে গিয়ে অন্য কোনো অপরাধ না, বিচার কার্যের মধ্যে ভুল রায় প্রদান এই ধরনের যদি কোনো অপরাধ করে থাকেন তবে সেটা অপরাধ বলে গণ্য হবে না। ধারা 78, আদালতের আদেশ পেয়ে যখন অন্য কেউ কাজ করে, যেমন জল্লাদ বা পুলিশ, মানে জল্লাদ যদি কাউকে ফাঁসি দেয়, পুলিশ যদি কাউকে গুলি করে বা গণ পিটানো দেয়, এইসব ক্ষেত্রে সেটা অপরাধ বলে গণ্য হবে না। তাই ধারা 77 এবং 78 হচ্ছে বিচারক এবং আদালত সংক্রান্ত। এর পরবর্তীতে হচ্ছে দুর্ঘটনা ও প্রয়োজনীয়তা। দুর্ঘটনা ধারা 80 হচ্ছে দুর্ঘটনা সংক্রান্ত, যথাযথ সতর্কতার সাথে আইনানুগ কাজ করার সময় দুর্ঘটনা, কুড়ালের মাথা ছিটকে গিয়ে কারো আঘাত পাওয়া, মানে একটা ব্যক্তি যথাযথ সাবধানতা অবলম্বন করে কুড়াল দিয়ে কাঠ ছিঁড়াই করছিল, কিন্তু তারপরে কুড়ালের মাথাটা খুলে গিয়ে অন্য একজনের মাথায় বা গায়ে বা শরীরে লেগে আঘাত পেয়েছে বা মৃত্যুবরণ করেছে, এই ক্ষেত্রে যদি প্রমাণ করা যায় তাহলে সে অপরাধী বা খুনি হবে না। ধারা 81, বড় ক্ষতি এড়াতে ছোট কোনো ক্ষতি করার প্রয়োজনীয়তা, মানে বড় কোনো ক্ষতি, দেখা যায় রাস্তার মাঝখানে একটা বাচ্চা বা শিশু আছে, তাকে যদি হত্যা না করা হয় বা তার উপর দিয়ে যদি না চালানো হয়, তাই বাসের মধ্যে যত যাত্রী আছে তারা সকলে নিহত হবে। সেই ক্ষেত্রে যদি কেউ ওই বাচ্চাটাকে মেরে ফেলে ড্রাইভার, কিন্তু পরবর্তীতে সে প্রমাণিত করতে পারে 180 ধারা মোতাবেক, তাহলে তিনি অপরাধী হবেন না। 81 ধারা মোতাবেক, সরি। তাহলে দুর্ঘটনা সংক্রান্ত হচ্ছে 80 ধারা, আর 81 ধারা হচ্ছে বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতি। শিশুর বয়স সংক্রান্ত 82 ও 83 ধারা। এই 82 এবং 83 ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা। এই ধারা থেকে
এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এবং লিখিত তো এখান থেকে প্রশ্ন হয়। ৮২ ধারা বলছে যে ৯ বছরের নিচে হলে সাক্ষ্য মাপ, অর্থাৎ ৯ বছরের নিচে কোনো শিশু যদি কোনো অপরাধ করে তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এছাড়া ৯ থেকে ১২ বছর হলে বিচার হবে তার বুদ্ধিমত্তা দেখে, অর্থাৎ ৯ বছর থেকে ১২ বছর হলে তখন বিচারক এটা বিবেচনা করবে যে সে যদি বুদ্ধিমত্তা সম্পন্ন হয় তাহলে সে অপরাধী, বুদ্ধিমত্তা সম্পন্ন না হলে অপরাধী না। এরপরে আসছি ধারা ৮৪, পাগল ও অপ্রকৃতস্থ ব্যক্তি। পাগল এবং অপ্রকৃতস্থ ব্যক্তি যদি কোনো অপরাধ করে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮৫, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তি, মানে অনিচ্ছাকৃত মানে সে ইচ্ছার বাইরে কেউ তাকে জোর করে খাওয়াই দিতে পারে অথবা পানি ভেবে বা কোল্ড ড্রিঙ্কস ভেবে নেশা জাতীয় জিনিস খেয়ে ফেললো, তখন যদি সে কোনো অপরাধ করে তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। সম্মতিতে খেলাধুলা, সম্মতি ধারা ৮৭, সম্মতি সাপেক্ষে নিজের ঝুঁকিতে সম্মতি, অর্থাৎ অনেক অনুষ্ঠান বা বিনোদনমূলক অনুষ্ঠান থাকে, খেলাধুলা থাকে যেখানে নিজের সম্মতিতে খেলাধুলা হয়, সেই ক্ষেত্রে যদি একজন আর একজনকে আঘাত করে বা হত্যা করা খুন হয়ে যায় তাহলে দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ যদি একটা সার্কাস খেলায় যদি দুজন ব্যক্তি অস্ত্র অর্থাৎ তরবারি নিয়ে খেলা করে, একজনের তরবারিতে আরেকজন আঘাতপ্রাপ্ত হয় বা নিহত হয়, সেক্ষেত্রেও অপরাধ বলে গণ্য হবে না। ডাক্তার ও উপকারের কাজ, ধারা ৮৮, সুস্থ মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মতিতে তার উপকারের জন্য, যেমন ডাক্তার অপারেশন করে, এই ডাক্তারের ধারা আপনি ধরে নিতে পারেন, যদি মনে রাখার জন্য মনে রাখতে পারেন যে ডাক্তারের ধারা হচ্ছে ৮৮। আর ধারা ৮৯ হচ্ছে শিশু বা পাগলের অভিভাবকের সম্মতিতে তাদের উপকারের জন্য। ৮৮ এবং ৮৯ প্রায় একই, তবে ওইটা হচ্ছে ৮৮তে হচ্ছে সুস্থ মস্তিষ্কের ব্যক্তি মানে ব্যক্তি নিজে সম্মতিতে উপকারের জন্য, আর ৮৯ হচ্ছে শিশু বা পাগলের অভিভাবকের সম্মতিতে কাজ। এরপরে চলে আসছি তুচ্ছ বিষয়, ধারা ৯১ থেকে ৯৫। ধারা ৯১তে হচ্ছে এমন কাজ যা নিজেই অপরাধ, তা সম্মতি দিলে অপরাধ, যেমন গর্ভপাত, গর্ভপাত করলে নিজের মানে যে গর্ভপাতটা করাচ্ছে বা যে মেয়ে বা মহিলার গর্ভপাত হচ্ছে তার সম্মতি থাকলেও ও অপরাধ হবে, তার সম্মতি না থাকলেও অপরাধ হবে। ধারা ৯৩, সরল বিশ্বাসে তথ্য জানানো, যেমন ডাক্তার কর্তৃক রোগীকে তার আসন্ন মৃত্যুর সংবাদ দেওয়া। ডাক্তার যদি কোনো ব্যক্তিকে আসন্ন, ডাক্তার যদি সরল বিশ্বাসে এমন কিছু করে তাহলে সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা ৯৪, ভীতি প্রদর্শনের মুখে বাধ্য হয়ে কৃতকাজ, তবে খুন ও রাষ্ট্রদ্রোহী অপরাধ এটি প্রযোজ্য নয়। কাউকে অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন করলো, ভীতি দেখিয়ে বললো তুমি ওই জিনিসটা চুরি করে এনে দিবে, ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসবে, এই সব ক্ষেত্রে আছে ধারা ৯৪। ধারা ৯৫ মানে অতি তুচ্ছ কাজ যা সাধারণত কেউ অভিযোগ করে না, মানে একজন ব্যক্তি রাস্তায় ২ টাকা কুড়িয়ে পেল বা কারো ২ টাকা হারিয়ে গেছে অন্য কেউ পেল, এই সব ঘটনার জন্য অপরাধ হিসেবে গণ্য হবে না এবং এগুলো আদালতে মামলাও নিবে না। এবার আসি আত্মরক্ষায় ব্যক্তিগত অধিকার, ধারা ৯৬ থেকে ১০৬। ধারা ৯৬, আত্মরক্ষায় করা কাজ অপরাধ নয়। ধারা ৯৭, শরীর ও সম্পত্তি রক্ষায় অধিকার। ধারা ৯৬ খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় বছর আসে। তারপরে ধারা ৯৭ হচ্ছে শরীর ও সম্পত্তি রক্ষায় অধিকার। ধারা ৯৮ হচ্ছে পাগলের বিরুদ্ধে আত্মরক্ষা। এমন পরিস্থিতি হলো কোনো পাগল আপনাকে প্রাণনাশের হুমকি অবস্থায় চলে এসেছে, আপনাকে মারধর করবে, আপনার জীবন বিপন্ন হতে পারে বা আপনার পালানোর কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে আপনি একজন সুস্থ ব্যক্তির বিরুদ্ধে যেমন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, পাগলের বিরুদ্ধেও একই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। ধারা ৯৯ খুবই গুরুত্বপূর্ণ, যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই, যেমন সরকারি কর্মকর্তার আইনানুগ কাজের ক্ষেত্রে আপনি আত্মরক্ষার প্রয়োগ করতে পারবেন না, পালানোর সুযোগ থাকলে ইত্যাদি। আপনি যেখানে আত্মরক্ষার অর্থে পালিয়ে যাওয়ার সুযোগ আছে, কাছে থানা আছে বা কোথাও লুকিয়ে পড়তে পারবেন, সেই ক্ষেত্রেও আপনি আত্মরক্ষার অধিকার ভোগ করতে পারবেন না। এবার হচ্ছে দেহ রক্ষায় কখন মৃত্যু ঘটানো যায়, মানে ধারা ১০০, আপনি ৬টি ক্ষেত্রে মৃত্যু ঘটাতে পারবেন আপনার আত্মরক্ষার জন্য দেহ রক্ষার ক্ষেত্রে। এটা হচ্ছে মৃত্যুর আশঙ্কা, যদি আপনার মৃত্যুর আশঙ্কা থাকে, গুরুতর আঘাতের আশঙ্কা থাকে, গুরুতর আঘাত হচ্ছে
যে আপনার চোখ নষ্ট করে দিল, অ্যাসিড নিক্ষেপ, তারপরে একটা বড় ধরনের অঙ্গ ক্ষতি, এইগুলা। তারপরে ধর্ষণ, যদি ধর্ষণের আশঙ্কা থাকে, অস্বাভাবিক কাম লালসার থাকে, অপহরণের আশঙ্কা থাকে, অবৈধ আটকের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনি দেহ রক্ষায় মানে আপনার দেহ রক্ষায় আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। তারপরে সম্পত্তি রক্ষায় কখন মৃত্যু ঘটানো যায়, ধারা 103। 100 ধারা হচ্ছে ইম্পর্টেন্ট দেহ রক্ষায়, আর 103 হচ্ছে সম্পত্তি রক্ষায়। 3টি ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাতে পারবেন, সরি 4টি ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাতে পারবেন: দস্যুতা, রাতে গৃহভঙ্গ, অগ্নিসংযোগ, এমন চুরি ক্ষতি যাতে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা থাকে। এরপরে চলে যাব আত্মরক্ষার অধিকারের শুরু ও শেষ। 102 বনাম 105 দুটির ক্ষেত্রেই একই কথা। ধারা 102 হচ্ছে শরীরের ক্ষেত্রে, 105 সম্পত্তির ক্ষেত্রে। ভয় শুরু তো অধিকার শুরু, ভয় শেষ তো অধিকার শেষ। ধারা 105 সম্পত্তির ক্ষেত্রে ভয় শুরু তো অধিকার শুরু, ভয় শেষ তো অধিকার শেষ। মানে আপনার যদি গুরুতর আঘাত বা মৃত্যুর আশঙ্কা যখনই শেষ হয়ে যাবে, তখনই আপনার আত্মরক্ষার অধিকারও শেষ হয়ে যাবে। এরপরে ধারা 106 হচ্ছে নিরপরাধ ক্ষতি হলেও আত্মরক্ষা সম্ভব। নিরপরাধের ক্ষতি হলেও আত্মরক্ষা সম্ভব, অর্থাৎ আপনার আত্মরক্ষার্থে যদি এমন কারো ক্ষতি হয় যে কোনো অপরাধী না, নিরপরাধ, সেক্ষেত্রেও আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। এবার চলে আসি 20টি এক কথায় প্রশ্ন উত্তর, এই ধারাগুলোর উপর সলভ করার চেষ্টা করি, দেখি আমাদের পড়ালেখার কেমন উন্নতি হলো। তো আইনগত বাধ্য মনে করে কৃতকাজ, আইনগত বাধ্য মনে করে কৃতকাজ, এখানে বাধ্য আপনি পড়িয়েছিলাম, বাধ্য করে কৃতকাজ কোন ধারায়, এটা হচ্ছে 76 ধারা। আইনত সমর্থিত মনে করে কৃতকাজ কোন ধারা, আইনত সমর্থিত, এখানে বাধ্য আছে, এখানে সমর্থিত আছে, মানে এর উল্টা, মানে সেটা হচ্ছে 79 ধারা। দুর্ঘটনাবশত কৃতকাজ কোন ধারা, বলুন তো, দুর্ঘটনাবশত কৃতকাজ কত ধারা? 80 ধারা। 9 বছরের নিচের শিশুর কাজ ড্যাশ কোন ধারা, 9 বছরের শিশুর কাজ অপরাধ হবে না, এটা কোন ধারা? এটা হচ্ছে 82 ধারা। এরপরে চলে যাব 9 থেকে 12 বছরের শিশুর অপরিণত বুদ্ধি কোন ধারা, এটা হচ্ছে 82। শিশুদের জন্য দুইটা ধারা, একটা 82 একটা 83, ওইটা 82 হলে এটা 83। পাগল অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ ড্যাশ ধারা, এটা হচ্ছে 84 ধারা। 83 মানে শিশুর 9 থেকে 12 শিশুর পরের ধারাটা হচ্ছে পাগলের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর হচ্ছে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তির কাজ হচ্ছে 85 ধারা। সম্মতিক্রমে ঝুঁকিপূর্ণ কাজ কত ধারা? সম্মতিক্রমে ঝুঁকিপূর্ণ কাজ, এটা হচ্ছে সেই খেলাধুলার যে ধারাটা, এটা হচ্ছে 87 ধারা। উপকারের জন্য সম্মতিক্রমে কাজ, মানে এটা হচ্ছে সেই ডাক্তারের কাজ, উপকারার্থে সম্মতিক্রমে কাজ, এটা হচ্ছে 88 ধারা। শিশু বা পাগলের অভিভাবকের সম্মতিতে তাদের উপকারের জন্য ড্যাশ ধারা, মানে ডাক্তারি পরের ধারা একটা হচ্ছে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে হচ্ছে 88, আর শিশু বা পাগলের জন্য 89। ভয় দেখিয়ে নেওয়া সম্পত্তি কোন ধারা, ভয় দেখিয়ে নেওয়া সম্মতি কোন ধারা, এটা হচ্ছে 90 ধারা। সম্মতি দিলেও যা অপরাধ ড্যাশ কোন ধারা, সম্মতি দিলেও যা অপরাধ কোন ধারা, যেমন গর্ভপাত, সেটা হচ্ছে 91 ধারা। ভয় দেখিয়ে বাধ্য করা কোন ধারা, ভয় দেখিয়ে বাধ্য করা হচ্ছে 94 ধারা। তুচ্ছ ক্ষতি বলুন তো কত ধারা, এটা হচ্ছে 95 ধারা। আত্মরক্ষার অধিকার ড্যাশ কোন ধারা, আত্মরক্ষার অধিকার হচ্ছে 96 ধারা। দেহ সম্পত্তি রক্ষার অধিকার হচ্ছে 97 ধারা। যখন দেহ সম্পত্তি রক্ষার অধিকার বা দেহ সম্পত্তি আত্মরক্ষার অধিকার, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 97। এই 96 এবং 97 ধারার মধ্যে অনেকে গুলিয়ে ফেলে, এটা ভালো করে পড়বেন। আত্মরক্ষার সীমাবদ্ধতার ড্যাশ কোন ধারায়? 99 ধারায়। দেহ রক্ষায় মৃত্যু ঘটানোর অধিকার কোন ধারায়? দেহ রক্ষার কথা বলছে এখানে, তাহলে 100 ধারা। আর সম্পত্তি রক্ষায় মৃত্যু ঘটানোর অধিকার হলে হচ্ছে সম্পত্তির কথা বলছে, তাহলে চেষ্টা করুন 103 ধারা। নিরপরাধ ব্যক্তির ক্ষতি হলেও আত্মরক্ষার ড্যাশ কোন ধারা, নিরপরাধ ব্যক্তির ক্ষতি হয়ে যাচ্ছে তারপর আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, এটা হচ্ছে 106 ধারা। প্রিয় দর্শক, এই 76 থেকে 106 ধারা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রত্যেক বছর কোনো না কোনো প্রশ্ন এসে থাকে।
তো ভালো করে পড়বেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, রাখবেন যাতে পরবর্তীতেও পড়তে পারেন বা অন্যরাও পড়ার সুযোগ পায়। আসসালামু আলাইকুম।